জাস্ট বাড়ি ফিরলাম। আজ সারাদিন প্রচুর হেক্টিক ডে ছিল। আজকে ইভিনিং শিফট ছিল অনেক দিন পরে। তারপর 12 নভেম্বর হচ্ছে শতরূপাদির বার্থডে। আমি এই দিনটা ভুলি না, কারণ তার পরের দিন 12 নভেম্বর যতটাই আনন্দের দিন, তারপরের দিনটা ততটাই আমার কাছে খুব কষ্টের দিন। 13 নভেম্বর মার ডেথ অ্যানিভার্সারি, 29টা বছর, 29th ডেথ অ্যানিভার্সারি। 29টা বছর মাকে ছাড়া কাটিয়ে দিলাম। একটা মুহূর্ত মাকে ছাড়া কাটাতে পারতাম না। মাই ছিল আমার চরম বন্ধু। মাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারতাম না। আমার রাগ, আমার অভিমান, আমার ভালোবাসা, আমার আদর, আমার সব আবদার, দাবি, সব কিছু মার ওপর। অফিস থেকে ফিরেই বাড়ি এলাম 7:40 এসে তাড়াতাড়ি করে শাওয়ার নিয়ে, চা বানিয়ে, বাড়ির একটু খাওয়া দাওয়া, বাচ্চাদের রেডি করে, শতরূপাটি দিতে বা একটা তাসার শাড়ি পরেছিলাম আজকে। পরে দেখাবো তোমাদের সেই সব ছবি। তারপরে দৌড়ে, শতরূপাটি স্ট্রিক্টলি অর্ডার ছিল কেউ কোনো গিফট আনবে না, তাই জন্য এবার গিফট নিতে পারিনি। প্রতি বছরই এই দিনটা চেষ্টা করি শতরূপাদির সঙ্গে মিট করার। প্রায় 8:30 হয়ে গেছিল। সব বন্ধুদের, ঝর্ণা, শর্মিলা, জয়শ্রী, ভাস্বতী সবাইকে বলেছিলাম ওয়েট করবে কিন্তু আমার জন্য। এরা সব শতরূপাদির স্কুলের বন্ধু, ওরা আমারও বন্ধু। ওই যে বলি, একটা সময়ের পরে বয়সটা কোনো ফ্যাক্টর না, মনটাই হচ্ছে ব্যাপার। মনের সাথে কাদের মিল হচ্ছে। এদের সাথে আমার প্রচণ্ড ভাব, মানে আমার মনেই হবে না আমি ওদের সঙ্গে আমার স্কুলের বন্ধু না, কলেজের বন্ধু না বা কিছু। শতরূপাদির বন্ধু আমারও বন্ধু। আমি যখনই মিট করি তখনই প্রচুর হই হই করি, প্রচুর মজা, প্রচুর ছবি তোলা। শতরূপাদির বাড়ি চলে গেলাম, সবাই ছিল। শতরূপাদির বাড়িটা খুব সুন্দর, খুব সুন্দর করে আজকে জন্মদিন আমরা কাটালাম। শতরূপাদির বার্থডে সেলিব্রেট হলো, সবাই ছিল। শতরূপাদির দুই কন্যা ছিল, বোন ছিল, জামাই ছিল, সব বন্ধুরা ছিল। খুব মজা হলো, দারুণ দারুণ কেক কাটা হলো, ভীষণ ভালো খাবার ছিল, ভীষণ ভালো স্টার্টার ছিল। বাড়ি ফিরে চেঞ্জ করে বসলাম তোমাদের সাথে কথা বলতে। 13 নভেম্বর ক্যালেন্ডারে না প্রত্যেকটা বছর যখনই আসে ফার্স্ট দেখি 13 নভেম্বর, 27 আগস্ট, 2 ডিসেম্বর, 1 সেপ্টেম্বর, 21 জুন, 27 ফেব্রুয়ারি, 28 আগস্ট। এই দিনগুলোকে, এগুলো আমার কাছে খুব, কয়েকটা দিন প্রচণ্ড ভালো লাগা, খুশির, কয়েকটা দিন অসম্ভব কষ্টের। বাবা মারা যাওয়ার পরে আমাদের দুই বোনের জন্মদিনগুলো বদলে গেছে। বাবা মারা গেছে 27 আগস্ট, দিদির জন্মদিন 28 আগস্ট, আমার হচ্ছে 1 সেপ্টেম্বর। বুঝতেই পারছো, মা মারা যাওয়ার পরে অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সব কিছুই কেমন যেন নড়ে গেছে। আমাদের চারজনের মধ্যে একটা খুব বন্ডিং ছিল, খুব ফ্রেন্ডলি রিলেশনশিপের মধ্যে একটা এনভায়রনমেন্টে আমরা বড় হয়েছি। সব কথা বাবা মার সঙ্গে শেয়ার করতে পারতাম। বাবার সঙ্গে বন্ধুত্ব হয় আমার মা চলে যাওয়ার পরে। ছোটোর থেকেই জানতাম আমি মায়ের, দিদি বাবার। তো মা চলে যাওয়ার পরে বাবা দুটো রোলই প্লে করতে শুরু করেছে। আর আমি যখন চলে আসি তারপর থেকে তো তখন বাবাও একা, মা চলে গেছে। 95-এ মা মারা যায় 13 নভেম্বর। আমি 97-এ বাবার কাছে ফিরে আসি। সেই থেকে আমাদের 2014 পর্যন্ত একসঙ্গে চলে আমার আর বাবার।
বুঝতেই পারছো আমাদের বন্ডিংটা তখন কেন জোরালো হয়েছিল। দুজনেই আমরা খুব কাছের মানুষকে হারিয়েছি তখন। আমার মা ছিল খুব শান্ত, মা স্কুল টিচার ছিল, অনেক বছর মা মারা গেছে অ্যাট এজ অফ 45-এ। মা ছিল খুব শান্ত, ধীর স্থির, অসম্ভব একটা ব্যক্তিত্ব, কোনো সাজতে হতো না। মা একদম সুন্দরী যাকে বলে ঠিক সেরকম ছিল, যেমন কমপ্লেকশন তেমন ফিচার্স, তেমন তার নেচার, তেমন তার পড়াশোনা, তেমন সিরিয়াস সব কিছুতে। আর বাবা মার একটা অদ্ভুত কম্বিনেশন ছিল, এখনও অবধি যখন আমি নৈহাটি যাই আমাদের বাড়িতে পাড়াতে, বলে মার মতন সুন্দর বউ ওই পাড়ায় আর কেউ আসেনি। আর আমাদের বলে তোরা কিচ্ছু হোসনি বৌদির মতো। অরুণদার আর বৌদি হচ্ছে সবার ফেভারিট নৈহাটিতে এখনও। দুজনেই টিচার ছিল, সেই কারণে কত স্টুডেন্ট, তারা এখন প্রায় বয়স হয়ে গেছে, সবাই আমাদের দেখলেই ঝাঁপিয়ে পড়ে। নৈহাটিতে গেলে একটা অন্যরকম মজা নিয়ে, অন্যরকম ভালো লাগা নিয়ে ফিরি। প্রতি বছর মায়ের ডেথ অ্যানিভার্সারিতে লোকনাথ বাবার মন্দিরে গিয়ে আমি ভোগ চড়াই। এবছর লোকনাথ বাবার মন্দিরে যিনি ভোগ বানান উনি অসুস্থ, কালকেও যাব, দেখি বাবার জন্য কী নিয়ে যেতে পারি। মা, বাবা, ডেথ অ্যানিভার্সারি, বার্থডে আমি সবই বাবার মন্দিরে চড়াই ভোগ। তাতে কী হয়, বাড়িতে করলে কয়েকজন লোক খেতে পারবে আমার চেনাশোনা। বাট লোকনাথ বাবার মন্দিরে যদি, এই মন্দিরটা হচ্ছে সল্টলেক আমরি সাই কমপ্লেক্স স্টেডিয়ামের ঠিক তার পাশে। এখানে ভোগ বিতরণ হয় সন্ধ্যে 7:30 থেকে 8টা অবধি। সবাই পায়, ওই রাস্তা দিয়ে যারা যায় সবাই দাঁড়ায়, সবাইকেই ভোগ দেওয়া হয়। পরিমাণে তোমার পেট ভরার মতো না হলে কেউ ফিরবে না। আচ্ছা, পুজো করে ঠাকুরমশাই আর ওনার ওয়াইফ আমার বন্ধু, এত ভালো, এত আন্তরিকতা, কি বলবো। আমার সব বন্ধুরা ওখানে আসে, যখন যে যেরকম ফ্রি থাকে আমরা সবাই একসাথে ভোগ খাই। কালকে সেটা হচ্ছে না, কিন্তু আমি যাব, মিষ্টি নিয়ে যাব বাবার জন্য। মা তো মিষ্টি পোকা ছিল। আমার মার একটা অদ্ভুত নেচার ছিল, সেটা হচ্ছে বাবাকে কমপ্লিটলি বাবার উপরই সব কিছু বিশ্বাস ছেড়ে দিত। কি শাড়ি কিনবে সেটা, কখনো নিজেকে শাড়ি কিনতে দেখিনি পছন্দ করে, সবই বাবা। কীরকম সাজবে, কী করবে, কী পরবে, একই রাস্তা দিয়ে হয়তো যাচ্ছে বাসে, তারপরও প্রতিদিন জিজ্ঞেস করবে এইখান থেকে যাবো, কোন বাসটিতে উঠবো। মানে অদ্ভুত, মানে এরকম দেখা যায় না সচরাচর। চাকরি করা মহিলা, কিন্তু এইরকম খুব ছোটো বয়সে বাবা মার বিয়ে হয়, 17 তখন হয়নি মনে হয়। আমরাও খুব ছোটো বয়সে হয়ে যাই, 2 বোন পর। অদ্ভুত প্রেম দুজনকার, যে প্রেমটা সচরাচর দেখা যায় না। আমার বাবা মা যেহেতু কাস্ট ম্যাচ করেনি, বাবা ছিল ব্রাহ্মণ, মা ব্রাহ্মণ ছিলেন না, সেই জন্য তখনকার দিনে আমাদের বাড়িতে মেনে নেওয়া হয়নি। মায়ের উপরও অনেক অত্যাচার হয়েছে, 4 ননদ, শাশুড়ি সবাই মিলে প্রচুর অত্যাচার। বাবা মার এত ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল যে যার ফলে বাবা ওই বাড়ি যখন মাকে অপমান করা হচ্ছে বলে বেরিয়ে চলে আসে, তারপরে ডিউটি সব করেছে বাবা মার প্রতি, বোনেদের প্রতি সমস্ত ডিউটি, বাট নিজে কখনো যায়নি, নিজে ফিজিক্যালি কখনো যায়নি, সবটাই মাকে দিয়ে। মা গেছে, আমরা গেছি, সেখানে কোনো বাধা নেই, ওনারা আমাদের বাড়িতে এসেছে, বাবা কখনো সামনে গিয়ে কিছু করেনি। ঠাকুমার যখন ট্রিটমেন্ট হয়েছে কলকাতায়, সব বাবা অ্যারেঞ্জ করেছে, বাবা নিজে কখনো যায়নি। যখন ওনারা মারা যান তখনও যায়নি। বাট ডিউটি করতে কিন্তু কখনো পিছিয়ে আসেনি, বা মাও কখনো বাধা দেয়নি।
আমরা সবসময় বলতাম তুমি যাও তুমি যাও, কোনো দিন যায়নি। একটা অদ্ভুত অভিমান, অদ্ভুত রাগ, যে অথচ আমার পিসিরা সবাই কিন্তু তারপরে কেউই ব্রাহ্মণকে বিয়ে করেনি। তখন এসব ছিল, অনেক কাস্ট সিস্টেম মানা হতো, জামাইরা সবই নিচু কাস্টে এসেছিল, ওই যে মেয়েরা করেছিল। একমাত্র ছেলে ছিল বাবা, 4 বোন ছিল। বাবার কথা অন্যদিন বলবো, আজকে মায়ের কথা বলি, একটু ইচ্ছে করছে মার কথা বলতে। তো ওই বাবা মার প্রেমের বিয়ে, অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিং, অদ্ভুত বিশ্বাস। মান অভিমান ঝগড়াঝাটি কি হতো না? ডেফিনেটলি হতো। সমবয়সী অনেক হয়েছে, মতের অমিলও অনেক ছিল, কিন্তু কোথাও ওই নির্ভরশীলতা বা একজন আরেকজনের উপরই ওই ডিপেন্ডেন্সিটাই হয়তো বা আমার কেমিস্ট্রি। মা যখন অসুস্থ হলো, প্রত্যেকটা ড্রেসিং করা, প্রত্যেকটা দিন মাকে পরিচর্যা করা সব বাবা নিজে করতো, কখনো আয়া রাখা হতো না। ইচ অ্যান্ড এভরিডে প্রত্যেকটা জিনিস। আমার মা ক্যান্সার হয়েছিল, ব্রেস্ট ক্যান্সার, বেশি দিন বাঁচেনি, ধরা পড়া 16 মাসের মধ্যে মা মারা যায়, তো লাস্ট স্টেজে ধরা পড়েছিল। কিন্তু ট্রিটমেন্টের কোনো কিছু খামতি রাখিনি বাবা। বম্বেতে মার ট্রিটমেন্ট হয়েছিল। বাট আজকালকার দিনে কিন্তু এরকম ছেলে দেখা যায় না, যে বউয়ের জন্য এতটা লড়া, বা বউকে এরকম বউও দেখা যায় না যে শ্বশুরবাড়ির থেকে তাকে তাড়িয়ে দেওয়ার পরেও সে তার ডিউটি করে যাচ্ছে বাইরে থেকে। সত্যি আমি তো দেখি না আজকাল, আমি আমার হাজব্যান্ডকেও কখনো দেখিনি। সেই জন্য আমি সবসময় বলি আমার বাবা মার মধ্যে একটা অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিং ছিল। যেহেতু মার মর্নিং স্কুল থাকতো, বাবা সাংবাদিকতা করতেন পরবর্তীকালে, একটু দেরিতে বেরোতো বলে ভোরবেলা উঠে মা চলে যেতেন, বাবা কিন্তু হাফ রান্না করে রাখতো, মা এসে আবার স্পেশাল কিছু রান্নাটা করছে। অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিং। সবসময় মাকে পুশ করতো পড়াশোনা করার জন্য, আরও পড়ো, আরও কিছু করো, মার স্কুলের প্রবলেম নিয়ে ডিসকাস করা, সব কিছু। আর বাবার বন্ধু বান্ধব সারাদিন বাড়িতে আড্ডা, মা রান্না করছে, মানে জমজমাট বাড়ি। যখন স্কুলে বাবা পড়াতেন তখনও তাই স্টুডেন্টদের নিয়ে বেড়াতে যাচ্ছে, বাড়িতে সরস্বতী পুজোর দিন রাত্রে সারা রাত জেগে বাড়িতে কিছু না কিছু ঠাকুরকে সাজানোর জিনিস বানানো হচ্ছে, সব স্টুডেন্টদের নিয়ে এক্সকারশনে যাচ্ছে, আমরাও তার সাথে যাচ্ছি। এটা হইচই করা ফ্যামিলি। বাবা দইটা ছিল, আর মা ওই মুড়ি মেখে যাচ্ছে, রান্না করছে, চা বানাচ্ছে। অদ্ভুত। আর সেই বাবা মার মেয়ে আমরা 2 বোন, খুবই আদরের কন্যা আমরা। আর অসম্ভব যত্ন করে ভালোবেসে আমাদের বড় করেছে। কিন্তু বাবা মা দুজনেই সবসময় তাদের কাছে বিয়েটা ইম্পর্টেন্ট ছিল না। ইম্পর্টেন্ট ছিল হচ্ছে মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা। আর বাবা বলতেন মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা আর বাসস্থান, নিজের নামে কিছু বাড়ি থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কখনো কোনো অবস্থাতে যদি এই দুটো তোমার থাকে তাহলে তুমি ভেঙে পড়বে না। অসম্ভব মনের জোর ছিল, অসম্ভব। কোনো কিছু হারতে জানতো না, সব কিছু দেখে নেব, সব হয়ে যাবে। আমি ওই রকম, হারবো তো আমি না, মনের জোরও আমার প্রচুর। আর বাবার সঙ্গে থেকে থেকে ব্যাপারটা আরও বেশি বেড়ে গেছে। মা খুব সফট ছিল, বাবাও সফট, কিন্তু বাবা অনেক বেশি লড়াই করে। আমাদের তো সবার 3 জনের যা ঝামেলা সব বাবার ঘাড়ে চাপিয়ে দিতাম, সব বাবা সলভ করে, বাবার কাছে যাওয়া মানে হচ্ছে বাবা সব সলভ করে দেবে। সেই জায়গাগুলো এখন ভীষণ মিস করি। এখন ভালো কিছু হলে ফোন করে কাউকে বলার নেই, খারাপ কিছু হলে বলার নেই। অফিসের প্রবলেম নিজেকে মেটাতে হয়, বাড়ির প্রবলেম নিজেকে মেটাতে হয়, কী আর করা যাবে। আজকে মনটা সত্যিই খারাপ, তাও একটু তোমাদের সাথে কথা বলে একটু ভালো লাগছে, হালকা লাগছে।
ঘুমোতে যাওয়ার আগে তাই জন্যে ভাবলাম একটু তোমাদের সাথেই বক বক করি, তোমরাই একটু জানো আমার মা বাবার কথা। খুব ছোট বয়সে মা চলে গেছে আমাদের। 45 একটা এজ বলো, তখন আমরাও কত ছোট ছিলাম, বাবাও কত ছোট, বাবাও তখন 45। সবাই বলেছিল বাবাকে বিয়ে করতে, দিদি বলেছিল না, রিক হয়ে গেছে, নাতি হয়ে গেছে। আমিও বলেছিলাম বিয়ে করে ফেলতে পারো। বাবা খুব ইয়াং হ্যান্ডসাম, দুজনকেই খুব সুন্দর দেখতে ছিল। দেখাবো বাবা মার ছবি। অ্যাকচুয়ালি আজকে মনটা তো খুবই খারাপ। শত্রুপতি জন্মদিনে গেলাম, একটু মনটা ভালো লাগলো, বন্ধুর সাথে দেখা হলো। ফিরে তোমাদের যে বাবা মার কথা বলছি, এটা বেশ ভালো লাগছে জানো, একটা কোথাও ভীষণ খুশি লাগছে। খুব ভালো বাবা মা ছিল আমাদের। একদম ভয় পেতাম, ভয় প্রচণ্ড পেতাম বাবাকে, কিন্তু ভীষণ ফ্রেন্ডলি ছিল বাবা। বাবাকে সব বলতে পারতাম, কিন্তু শাসনও মারাত্মক ছিল। স্বাধীনতা স্বেচ্ছাচারিতার সীমারেখাটা বাবা আমাদের খুব ভালো বুঝিয়ে দিতে পেরেছিল। বাবার আদর্শেই বেঁচে আছি, ওই পথেই চলছি। চলো এবার যাই, গুড নাইট। বাবা মার ছবি দেখাবো তোমাদের, নিশ্চয়ই দেখাবো। আরও অনেক গল্প করবো, আমার বাবার প্রেমের গল্প করবো। বাবার কাছ থেকেই শুনেছি, মার কাছ থেকেই শুনেছি, বড় হয়ে পুরো সিনেমা সব বলবো একদিন। ঠিক আছে, টাটা, গুড নাইট।